সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় অনুমতির রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব কাজী সিরাজ, রয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। হোয়াইট হাউসের দৌড়ে মুখোমুখি হিলারি ট্রাম্প। শেষ মুহূর্ত পর্যন্ত জরিপে এগিয়ে হিলারি। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সবসময় চক্রান্ত করছে বিএনপি জামাত। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মাত্র 1 ঘন্টার নোটিশে 27 শর্তে বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পুলিশের। প্রত্যাখ্যান করে 13 নভেম্বরের জন্য অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। কুমিল্লায় মহাসড়কে যানজট সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে গুলি করে হত্যা। গুরুতর আহত 3। দলীয় কোন্দলকে দায়ী করলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। বিনা বিচারে 17 বছর কারাগারে আটক থাকার পর জামিন। রাষ্ট্র ও বিচার বিভাগের জন্য লজ্জাজনক, হাইকোর্টের পর্যবেক্ষণ। 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এবং রাজধানীর বিজিএমই ভবন দ্রুত ভাঙার নির্দেশ উচ্চ আদালতের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আমরা শিরোনামগুলো দেখলাম। সিরাজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমাদের যে আজকের বিষয়টির আমরা শিরোনাম দিয়েছি অনুমতির রাজনীতি। আপনি বুঝতেই পারছেন যে আজকে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা খোলা জায়গায় একটা সমাবেশ করার জন্য বিএনপি প্রায় 8-10 দিন ধরে নানা দিন দরবার করে আসছে। গত মাসের শেষের দিকে তারা প্রথম ঘোষণা দেয় যে 7 নভেম্বর তারা একটা সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়, একই দিনে একই জায়গায়। পরবর্তীতে আমরা দেখি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে বলা হলো যে এ ধরনের সমাবেশ করতে দেওয়া হবে না, মুক্তিযোদ্ধা হত্যা দিবস যেটা আওয়ামী লীগ 7 নভেম্বর পালন করে। আর তো এবং তারাও সমাবেশ করবে, এরকম পুলিশের পক্ষ থেকে বলা হলো। একই দিনে আওয়ামী লীগের সমাবেশের অনুমতি চাওয়ায় 2 দলের কাউকে 7 আর 8 তারিখ সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপি চাইল পল্টনে, তাদের নিজের অফিসের সামনে। সেই অনুমতি ব্যাপারে তারা বলল যে আমরা পল্টনে আমাদের অফিসের সামনে অনুমতি চেয়েছি, কিন্তু আজকে দুপুর 1টায় সমাবেশের অনুমতি দেওয়া হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে, যেটা বিএনপি প্রত্যাখ্যান করলো এবং বলল যে আগামী 13 নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি তারা চেয়েছে। শেষ কথাটা হচ্ছে, তারা বলেছে অনুমতি পেলেই তারা সমাবেশ করবে। তাতে আমরা বুঝি অনুমতি না পেলে তারা সমাবেশ করবে না। তো মানে বিষয়টা এভাবে, অনুমতি চেয়ে বিএনপি কি তাদের রাজনৈতিক ধারাকে এগিয়ে নিতে পারবে? কি বলেন আপনি? ধন্যবাদ। এর দুটো দিক আছে। এই যে অনুমতির বিষয়টার একটা অনুমতি দেওয়ার ব্যাপার আছে, আর একটা অনুমতি পাওয়ার ব্যাপার আছে। এই জনসভা করার অনুমতি আমার মনে হয় চাওয়ারই বা দরকার কি? এটা তো সাংবিধানিক অধিকার। আমাদের সংবিধানে যা লেখা আছে, সভা সমাবেশ করার, 37-এ সংগঠন করার, সভা সমাবেশ করার, প্রতিবাদ করার, বিক্ষোভ করার এই অধিকারগুলো সংবিধান কিন্তু দিয়েছে। তো এটা না দেওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। কেন দেবে না? এটা তার অধিকার, সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করার প্রশ্নটা কেন আসে? তো এটা আবার নতুন না। এই জিনিসের চর্চা খালি এখনই হচ্ছে নট দ্যাট। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন অপোজিশনে ছিল, তখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপি প্রায় একই রকম আচরণ করেছে। অনুমতি চাইতো, দিত না, এখন না তখন, সময় বেঁধে দিত, শর্ত দিত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ অনুমতি ছাড়াও সভা সমাবেশ করেছে। আওয়ামী লীগের অফিসের সামনে তো প্রতিদিনই সমাবেশ হতো। সেখানে পরে আর আটকাতে না পেরে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু সেই ওখানে, যাতে এ পাশে না আসে। আগে সিনেমা হল যেটা ছিল, ওই পাশে ওই যে মাজারের পর্যন্ত
তো সেটা ছাড়িয়ে যে অনেক সময় করতে পারত। এখন এই অনুমতি ছাড়া রাজনীতি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজে দল করবে, সংগঠন করবে, সভা সমাবেশ করবে, এগুলোর নিয়ন্ত্রণ করার কোনো যৌক্তিকতা নেই। আবার নিয়ন্ত্রণ যারা সভা সমাবেশ করার যে রাইট, সেটা এস্টাবলিশ করার জন্য যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে, শক্তি লাগে। এবং এটার জন্য দরকার হচ্ছে যারা করবেন এটা, তাদের সাহস দরকার। রাজনীতি জনগণের জন্য যদি রাজনীতি হয়, এটা তো মহৎ কাজ, অসৎ লোকরা মহৎ কাজ করতে পারে না। এখন আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে বিএনপি একদম অনুমতি নির্ভর। বিএনপি কিন্তু এর আগে শেখ হাসিনা যখন এর আগেবার প্রধানমন্ত্রী, প্রথম যখন প্রধানমন্ত্রী ছিলেন 96 সালে, তখন কিন্তু বিএনপি অনুমতি ছাড়া বেশ কিছু সভা সমাবেশ করেছে, মিছিল করেছে, বিক্ষোভ করেছে। দিনের বেলা দেনা বেগম যে রাতের 12টা 1 মিনিটে বেরিয়ে গেছেন, সেই এগুলো আমাদের মনে আছে। তো এখন কিন্তু সেগুলো করতে পারছেন। তার কারণটা আমার যেটা মনে হয়, তখন এগুলো আগে যে বললাম, এগুলো করতে সাহস লাগে। সাহস আবার সৎ লোকের ছাড়া সাহস থাকে না এগুলো করার জন্য। সাহস সাংগঠনিক ভাবে মানে শক্তি বা সাংগঠনিক না, এটা নেতৃত্ব দেওয়ার জন্য। আগে যারা নেতৃত্ব দেবেন, সংগঠনকে যারা সংগঠিত করবেন, সংগঠিত করে এটা আমি মনে করি বিএনপি নেতৃস্থানীয় যে লোকরা আছেন, এরা যদি সাহস করে পল্টন ময়দানে গিয়ে দাঁড়ান, বেগম জিয়া যদি গিয়ে দাঁড়ায়, তাহলে বিএনপির সমাবেশ সফল করার জন্য লোকের অভাব হবে, এটা আমি কিন্তু বিশ্বাস করি না। লোকের অভাব হয় না। এটা বেগম জিয়া যে হতে গেলেন, আসলেন, ওগুলো দেখা গেছে। কিছু একটা সুযোগ পেলে লোকজন যে সমাবেশ করা হয় বিএনপি, সেটা হয়। কিন্তু এগুলো অর্গানাইজ করে সরকার যদি মনে করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে সরকার যে বাধা দিতে, সে বাধা ডিঙ্গিয়ে করার জন্য যেটা করার দরকার আগে বিএনপি করেছে। এখন করতে না পারার কারণ আমি যেটা বলি, এটা আমি বলি একটা রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দেন, তাদের সৎ সাহস থাকা দরকার এবং সততার কতগুলো উৎস আছে। সেই উৎসগুলো একসময় যাদের ছিল ভালো, সে উৎসগুলো নষ্ট হয়ে গেছে। এখন একসময় বিএনপির যারা এই অনুমতি না চেয়ে প্রোগ্রাম করেছেন, তখন তাদের হারাবার কোনো ভয় ছিল না, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, হারাবার কিছু ছিল না। কিন্তু এখন বিএনপি যাদের কাছে দায়িত্ব আছে, এই অনুমতি না চেয়ে বা অনুমতি না দিলেও সভা সমাবেশ করার, বিক্ষোভ করার, মানি না, মানলাম না, নেমে গেলাম, এটা করার দায়িত্ব যাদের উপর আছে, তাদের এখন হারাবার এত ভয়। ক্ষমতা যতদিন ছিলেন ততদিনে তারা এত বিত্ত বৈভব করেছেন, এখন বিত্ত বৈভবের মায়ায় রাজনৈতিক ঝুঁকি তারা নিতে পারে না। এখন হারাবার ভয়ে তারা অনুমতি নির্ভর হয়ে পড়েছে। এইটাই কি কারণ? হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য রিজন। আসলে আরো আছে। এর মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা যেটা, সেটা হচ্ছে যে আপনার সাংগঠনিক দুর্বলতা। সাংগঠনিকভাবে এত তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে, যেটা আসলে কোনোভাবেই তারা এগোতে পারছে না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টটা আজকে ঠিক করেছেন, অনুমতির রাজনীতি। তো অনুমতি দিয়ে তো একটা রাজনৈতিক দল আসলে রাজনীতি করতে পারে না। যেটা সিরাজ ভাই বললেন যে সৎসাহস, আপনি পাকিস্তানের দিকে দেখেন, যে যদি আপনি বঙ্গবন্ধুর দিকে তাকান, তাহলে দেখবেন যে বঙ্গবন্ধু কিন্তু রীতিমতো সাহসিকতার সাথে চ্যালেঞ্জ করেছে আইয়ুব খানকে, এবং সেই চ্যালেঞ্জের উনি রেজাল্টও পেয়েছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা এত মানে একেবারে খুব নিকট অতীতেই যদি যাই, 2001 থেকে নিয়ে 2006 যে বিএনপির 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত যদি আমার কাছে একটু ইয়ে আছে, তালিকা আছে, এখানে আমরা লিখেছি, এটা আমি নিয়েছি, বাংলাদেশের তারিখ নামে একটি বই পাওয়া যায়। এটা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বই। সেখানে উনি ওনার ইয়েটা আছে, 2 ডিসেম্বর 2001 আওয়ামী লীগের মিছিলে বঙ্গবন্ধু এভিনিউ রণক্ষেত্র, সাবেক 3 মন্ত্রী সহ অর্ধশতাধিক আহত, গ্রেফতার 39। 3 ডিসেম্বর 2001 আওয়ামী লীগের সভা পুলিশি বাধায় পণ্ড। 2001-এর 9 জানুয়ারি আপনি দেখেন, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর, এরপর 9 জানুয়ারি, মানে এক একটি সমাবেশ হয়েছে, পরবর্তী কর্মসূচি ঘোষণা হয়েছে। 9 জানুয়ারি 2000, মানে ডিসেম্বরে পারেন, 9 জানুয়ারি আবার দিয়েছে। আওয়ামী লীগের মিছিলে কাঁদানে গ্যাস নিক্ষেপ, নেতাকর্মীদের লাঠিপেটা। 8ই মার্চ, 9 জানুয়ারি পর 8ই মার্চ আওয়ামী লীগকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ। 24শে মার্চ 2001 চট্টগ্রাম আওয়ামী লীগকে মিছিল করতে দেয়নি পুলিশ। 28 মার্চ 2002 আওয়ামী লীগকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ, লাঠিচার্জ। 5ই এপ্রিল 2001 আওয়ামী লীগের মিছিলে পুলিশে বাধা, গুলি। মানে আমি তো আগেই বললাম যে একটা বিষয় হচ্ছে যে আপনি আওয়ামী লীগ তো গ্রাসরুট লেভেলে একটা সংগঠন গড়ে তুলছে, যে সংগঠনের ভিত্তি হচ্ছে পিপল।
সেখানে কিন্তু আপনি ৭১-এর মতো একটা মুক্তিযুদ্ধকে তারা নেতৃত্ব দিতে পেরেছে। কারণটা কি? একটাই কারণ, সেটা হচ্ছে যে তাদের একটা কমিটমেন্ট ছিল পলিটিক্সের প্রতি। এই কমিটমেন্টটা কিন্তু আজকে পলিটিক্সে আমি মনে হয় যে এই যারা রাজনীতি করেন, একটু আগে শেষভাবে বলছিলেন যে এরা টাকা পয়সার দিকে বেশি মানে হুমড়ি খেয়ে পড়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তার সিরাজের কথা হচ্ছে টাকা পয়সা যেরকম আছে এটাকে হারাতে যাচ্ছেন না, এটাকে ভোগ করতে না, যাচ্ছেন। এটা রক্ষা করতে যাচ্ছে, ভোগ করতে যাচ্ছেন। হ্যাঁ, ভোগ রক্ষা, ভোগ কখন করবেন? রক্ষা করলেই তো ভোগ। আদর্শবাদের জায়গায় ভোগ বার্তা প্রধান হয়ে গেছে। ন্যাচারালি তারা রিস্ক নিচ্ছেন না, রিস্ক নিচ্ছেন না। মাওলানা ভাসানী, আপনি সারা জীবন কি রাজনীতি করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে একটা জায়গায় থাকে সাহস করে তো এই লিডারশিপটা তৈরি করেছেন। আওয়ামী লীগকে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন এবং একটা জায়গায় এসে সেটা পাকিস্তান আইয়ুব খান, ইয়াহিয়া খানের মতো লোককে তারা চ্যালেঞ্জ করেছেন। আজকে কিন্তু চ্যালেঞ্জের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ হওয়ার পরে আমরা চেয়েছিলাম যে একটা রাজনৈতিক দল পক্ষ প্রতিপক্ষ দুইটাই থাকবে এবং সেই জায়গাটায় যে মূল দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা যে আপনার হবে, রাজনীতিরা হবে যে হ্যাঁ রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকবে, তো দ্বন্দ্ব থাকবেই, এবং সেটা হওয়া উচিত মুক্তিযুদ্ধের ভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখানে কিন্তু বিরাট যে বিবাদটা হয়েছে, এই ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা দল মুক্তিযুদ্ধের পক্ষে, এর বিরুদ্ধে একটা দল দাঁড়িয়েছে। ন্যাচারালি এখানে কিন্তু কনফ্রন্টেশনের সাংঘর্ষিক রাজনীতি আছে। আর সবচেয়ে বড় ভুল হচ্ছে যেটা আমি মনে করি যে 5ই জানুয়ারি যে 14 নির্বাচনটা গেল, এই নির্বাচনে না করে বিএনপি কিন্তু তার সাংগঠনিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতি হতে হতে তারা এমন একটা পর্যায়ে এসছে যেটা একটা এক্সাম্পল সিরাজ ভাই দিলেন যে অনেক তারা ক্ষমতা থাকতে অনেক বিত্তশালী লোক হয়েছেন, তারা আজকে বৃত্তের দিকে ঘুরছেন, বৃত্তটাকে রক্ষা করার চেষ্টা করছেন। সেটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই বৃত্ত রক্ষা করতে গিয়ে তারা কিন্তু আজকে তারা কিছু এই মানে মেইন স্ট্রিম থেকে পড়ে গেছেন, হ্যাঁ, ছিটকে পড়েছেন। এখন তাদেরকে দলকে সংগঠিত করা এবং রীতিমতো একটা আন্দোলন গড়ে তোলা, এবং আন্দোলনটা আপনি দেখেন যে 2014-এর পরে যে 5ই জানুয়ারি নির্বাচনে কয়েকদিন আগে থেকে তারা একটা টানা হরতাল তো দেওয়া শুরু করলো, 3 মাস গেল, তারপর আবার 15 তো 3 মাস। এখানে কিন্তু তারা যথেষ্ট শক্তি তারা দেখানোর চেষ্টা করেছেন। 3 মাস বলা হয়, 3 মাস অ্যাক্টিভ ছিল, কিন্তু 280 দিনে প্রায় 300 দিন ছিল। এখনো পর্যন্ত তো আপনার এটা অফিসিয়ালি উইথড্র হয় নাই। জি, অফিসিয়ালি উইথড্র হয় নাই। আমি জনাব সুভাষ সিং রায় আপনার কাছে আসবো, তার আগে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হাসিব, সাভার থেকে বলছিলাম। জি বলেন। আমি স্যার যেটা মানে প্রশ্ন করতে যাচ্ছি যে আমি একজন এক্স পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি যতটুকু জানি যে আমরা রাজনীতি করি জনগণের জন্য। আমরা মানে সেখানে রাজনৈতিক দল যারা আছেন তারা দেশের জন্য কাজ করবেন, বাট রাজনৈতিক দলের কিন্তু অধিকার আছে সমাবেশ করার, প্রতিবাদ করার। সেখানে আমরা দেখছি যখন যে গভর্নমেন্টই আসেন না কেন সবাই কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করেন। এখন যেহেতু বর্তমান সরকার কিন্তু স্টাবলিশ হয়ে আছেন এবং ওনারা এক ভালো অবস্থায় আছেন, কিন্তু তাই ওনারা বিশেষ করে বিএনপি যদি কোনো সমাবেশ করতে চান তাহলে কেন সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, এবং সেখানে পুলিশ থেকে একটা ম্যান্ডেট করা হয় যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, অথবা গভর্নমেন্টের কাছ থেকে ইয়েস নো কোনো অপশন পাওয়া যায় না। দেখা যায় যে ওনার কেউ কিছু ক্রাইম ছিলেই সরকার থেকে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়, অথবা সরকার না হোক ওনাদের পলিটিক্যালি। লাইনটা কেটে গেছে। যাই হোক, আমরা ওনার কথাটা বোঝা গেছে। আর জনাব সুভাষ সিং রায়, আমরা দেখি যে বিএনপি এই বছর যদি আমি হিসেব করি, বিএনপি এই বছর জনসভা করেছে 2টি। একটি আমরা যতদূর জানি আমাদের স্মরণে পড়ে যে 14ই এপ্রিল পহেলা বৈশাখ এটি জাসাসের অনুষ্ঠান ছিল, সেখানে বেগম খালেদা জিয়া এসেছিলেন, সেখানে একটি জনসভা হয়েছে যেটা বিএনপির অফিসের সামনে। আরেকটি 1 মে সরোয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশ। এই 2টি সমাবেশ ছাড়া বিএনপি এর পরবর্তীতে আর সমাবেশ করতে পারেনি। তো এখন জিনিসটা হচ্ছে যে এই যে অনুমতি পেলে আমরা সমাবেশ করব, অনুমতি না পেলে সমাবেশ করব না, এটাই তো বলা হচ্ছে। তো এই টোটাল গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার দুইজন শ্রদ্ধাভাজন আলোচক এতক্ষণ ধরে যেটা ব্যক্ত করলেন সেটা মোটামুটি দর্শক কিন্তু বুঝতে পেরেছেন যে তারা কি বলতে চেয়েছেন, স্পষ্ট করে বলেছেন। আমি আর নতুন কিছু না বলেই আমি দু একটি বাক্য যোগ করব। প্রথম কথা, রবীন্দ্রনাথ বলতেন না, আমরা না পড়িয়া পণ্ডিত না লড়িয়া বীর। আজকে বিএনপিকে দেখে কিন্তু এটাই কিন্তু মনে হয় যে না লড়িয়া বীর।
আপনার খেয়াল করবে নিশ্চয়ই 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি কেমন হয়েছিল। এক সপ্তাহের মাথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটি মানবতার বিরুদ্ধে কনভেনশন অনুষ্ঠান করেছিল। ওই সময় কেউ কল্পনাও করেনি যে এইরকম একটি অনুষ্ঠান আওয়ামী লীগ করতে পারবে, যেখানে বাংলাদেশের সর্বত্রই মানে হত্যা, নির্যাতন এবং 2001 সালে নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়গুলি সেখানে তুলে আনা হয়েছিল, ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল, বিভিন্ন রকম ছবি এসেছিল, বা খুব এর মধ্যেই সাজানো গুছানো করেছিল। এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত, যেহেতু আমি আয়োজনের সাথে কিছুটা হলেও যুক্ত ছিলাম, এই জন্য আমি জানি, ধানমন্ডি একটা গ্যালারির চিত্রক থেকে এই ছবিগুলো আনা হবে, সেটাও আনেছে কিন্তু গেরিলা কায়দায়, যাতে পুলিশের বাধার মাঝখান দিয়ে বেরোতে পারে। রাজনৈতিক কর্মীরা তো তাই। আপনি দেখেন, আমার এক বন্ধু, সে বিদেশে থাকে, সে বলেছিল বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালির ট্রাক রাখা হলো, এটা আওয়ামী লীগ নেত্রীর বাসার সামনে রাখা হতো, অন্তত আওয়ামী লীগের এ ধরনের কর্মী আছে, তারা অন্তত শেখ হাসিনার 1 লক্ষ ভক্ত আছে, তারা এসে ওই সুধা সদনের সামনে এসে দাঁড়িয়ে বলতো যে আমরা মরতে রাজি আছি, ট্রাক সরাতে হবে, পারলে বালু খেয়ে ফেলতো। একই ধরনের ভক্ত খালেদা জিয়ারও আছে। আমি সেই জায়গায় আসছি, কিন্তু তাদেরকে তো আওয়ামী লীগের কর্মীরা প্রয়োজন বোধ ওই বালু ট্রাকের বালু সব খেয়ে ফেলতো, মানে একজন মজা করে বলেছে, বালু খেয়ে ফেলতো। এমন একটি রাজনৈতিক দলের একটা বিষয় থাকে। এখন বিএনপির এমন জায়গায় গেছে, আসলে বিএনপিকে মার্জনা করবেন, এই গণমাধ্যম কিন্তু বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। এই বিষয়টা এখন যে অবস্থা গেছে, এইটা কি আওয়ামী লীগের জন্য ভালো? আওয়ামী লীগের জন্য ভালোর যে ব্যাপারটি, সেটা তো রাজনীতিতে অনেক রকম শূন্যস্থান তৈরি হয়েছে। সেই শূন্যস্থান কিভাবে পূরণ হবে এটা তো সময় বলে দেবে। না, সময় বলে দেবে। জাতীয় পার্টি কিন্তু পূরণ হয়নি, এটা তো স্পষ্ট। না, সময় বলে দেবে। কারণ এই কারণে বলে দেবে যে, আপনি নিশ্চয় মনে পড়বে রাসেল স্কয়ারে যখন হরতালের সময়, আরেকটি ফোন নিয়ে নিয়ে আপনাকে এখানে রেখে, জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, আমি জনাব কাসেম সাহেবের কাছে আমার প্রশ্ন, যে উনি বলতেছেন যে আজকে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে এবং সরকার এত বড় একটা সম্মেলন করলো, সেখানে মাসব্যাপী আলোকসজ্জা, বিভিন্ন মাইকিং ব্যবস্থা করলো, কিন্তু বিএনপিকে আজকে একটি সমাবেশের অনুমতি দিচ্ছে না। এই অনুমতিটা দিলেই তো বোঝা যাবে যে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে কি হয়নি। এটা আমার জনাব কাসেম সাহেবের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিবেন, উনি শেষ করে নেন। না, এই সর্বশেষ যে দর্শকটি বললেন, এটা তো মানে খুব স্বাভাবিক প্রশ্ন, যে বিএনপিকে আপনার সংবিধান অনুযায়ী বিএনপিকে আপনি সরকার কেন সুযোগ দেবেন না, স্বাভাবিক প্রশ্ন। কিন্তু বাংলাদেশে এটাই মানে দেখা যাচ্ছে যে অতীতেও আমরা 2001 থেকে 2004, হয়তো 6 পর্যন্ত বলবো না, 2004 পর্যন্ত ক্রমাগতভাবে চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগ যেন সমাবেশ করতে না পারে। আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধু এভিনিউর একটি নির্দিষ্ট এলাকার মধ্যে 100 গজের মধ্যে সীমিত করে রাখা হয়েছিল, সেখানেই সবকিছু হতো এবং সেখানেই বিভিন্ন সময় বারবার ইয়ে হতো। কিন্তু আপনি আজকে সন্ধ্যার বিবিসির যে আমাদের আধা ঘন্টার যে অনুষ্ঠান হয়, সংবাদ যে অনুষ্ঠানটি, সেই বিবিসির সংবাদে একজনের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি অফিসের সামনের থেকে, এবং যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বলছেন এই অফিসে আজকে 7ই নভেম্বর, এই অফিসে মানে ইতস্তত বিক্ষুব্ধ কয়েকজন মানুষ ছাড়া কেউ নাই। মানে এমন একটা জায়গায় যে বিএনপি দাঁড়িয়েছে। কাজী সিরাজ ভাইরা কিন্তু গত 7 বছর 8 বছর আমি এই প্রশ্নটা আপনার কাছে বারবার রাখতে চাচ্ছি যে বিএনপির এই অবস্থা আওয়ামী লীগের জন্য খুব সুখকর কিনা। আপনি রাজনৈতিক যদি ব্যাকরণ দেখেন, তাহলে কিন্তু রাজনৈতিক দলের যে এই যে আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন, আপনি এই ব্যাকরণের মধ্যে যদি আসেন, তাহলে নিশ্চয়ই খুব বেশি ভালো সংবাদ নয়। কেননা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা একটা বড় কিন্তু গুরুত্ব। মানে আমার সমালোচক আমার বন্ধু, এটা কিন্তু রাজনীতিতে একটা বড় নির্যাতন বঙ্গবন্ধুর আমলেই দেখেছি। এবং এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায়। কিন্তু আপনি যদি একটি দল শুধুমাত্র এই ভ্রান্তি বিলাসে ভোগেন আর ভোগে শুধুমাত্র বাক্য বিলাসে ব্যয় করেন, আমি প্রথমে যেটা বলেছিলাম একটু অর্ধেক থেমে গিয়েছিল, মার্জনা করবেন, গণমাধ্যম বরঞ্চ বিএনপির কে বাঁচিয়ে রেখেছে। যে কারণে তারা যেহেতু জানে প্রতিদিন তাদের সাথে ক্যামেরা আসে, তাদের একটা সংবাদ সম্মেলন, সেটা 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, 50 জন হোক, একটা সংবাদ সম্মেলন এসে যায়, এটাই দায়িত্ব শেষ করার চেষ্টা করে।
আওয়ামী লীগের অনেক কঠিন সময় আমি 15 দিনে গেলাম না। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কি দুর্বিষহ পরিস্থিতিতে আওয়ামী লীগ রাজনীতি করেছে, সেই পরিস্থিতিতেও আমি গেলাম না। বঙ্গবন্ধু পরে এই যে একটি বই বেরোচ্ছে প্রথম প্রকাশনীর থেকে, বিএনপির সময় অসময়, মহিউদ্দিন আহমেদের, সেই বইতে তো তিনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ কত দুরূহ পথ পাড়ি দিয়েছে, কত কান্তারগিরি মরু পথ তারা পার দিয়েছে, সেই পথে তারা রাজনীতি করেছে এবং এই কঠিন সময় ৭৯ পার্লামেন্ট নির্বাচন করেছেন। আমার চেয়ে কাসেম ভাইয়ের চেয়ে কাজী সিরাজ ভাই অনেক ভালো বলতে পারবেন। এবং গত 7 বছর যাবৎ কাজী সিরাজ ভাইয়ের মতন মানুষ তারা কিন্তু বলে আসছে বিএনপি এই সমস্যায় পড়বে। কেননা এই যে যুদ্ধাপরাধী নির্ভর যে রাজনীতিটা করলেন, তারা আজকে, আমি তো এমনও বলতে পারি, জামাতের পক্ষে যারা মানুষগুলো বিএনপির ভিতরে আছে তারা বসে বসে খেলা দেখছে। তারা হয়তো বিএনপির উচ্চ পর্যায়ে, আপনি কি বলবেন, জামাত কি বিএনপিকে, উনি যেটা বলতে যাচ্ছেন, জামাত বিএনপিকে শেষ করে দিচ্ছে? জামাতের দ্বারা বিএনপিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বটেই। জামাতের বিশেষ 1998 সাল থেকে প্রথম 4 দলীয় জোট করলো, তারপর থেকে মাঠ থেকে 20 দলীয় জোট। এখন আমরা যেটা লক্ষ্য করি, পৃথিবীর বিভিন্ন যেগুলো জোট হয়, জোট দীর্ঘমেয়াদী জোট, আদর্শ ভিত্তিক জোট। যেমন ভারতে বাম যে ফ্রন্ট আছে, এটা একদম আদর্শিক জোট, নির্বাচনের সময় নির্বাচন করে একসঙ্গে, পরবর্তীকালে আন্দোলনের সংগ্রামের সংগঠন তারা একসঙ্গে পাশাপাশি থেকে কাজ করে। কিন্তু বিএনপি 1998 সালে যে জোটটি করা হয়েছিল, 4 দলীয় জোট বলা হয়েছিল, এটা নির্বাচনী জোট। কিন্তু সেই জোট বাড়তে বাড়তে জামাতকে নিয়ে এখন 20 দলীয় জোট হয়েছে, আজকে 2016। তো কাজে এতদিন নির্বাচনের জোট এতদিন থাকে না, এবং এটা এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে, এটাকে আদর্শিক জোটই বলা যায়। এবং আমরা লক্ষ্য করেছি আগে বিভিন্ন জায়গায় যখন জোট হয়, ফ্রন্ট হয়, তখন ছোট দলগুলো বড় দলের অনুগামী হয়। বড় দল কি করে, বড় দল কি সিদ্ধান্ত নেয়, কোন পথে চলতে চায়, তারা সেভাবে মিলিয়ে করে পরে। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে, জামাত আগে সিদ্ধান্ত নেয়, জামাত যেভাবে সিদ্ধান্ত নেয় বিএনপি সেভাবে সিদ্ধান্ত নেয়, জামাত যেভাবে ডিক্টেট করে বিএনপি সেভাবে চলে। আমাদের জানা মতে, যেমন এর আগে 2টো নির্বাচন, একটা হচ্ছে নবম সংসদ নির্বাচনে বিএনপি গেছে। আমার যতদূর জানা, আমার ইনফরমেশন যদি ভুল না হয়, তাহলে জামাতের ইনফ্লুয়েন্সে নির্বাচনে গেছে। তখন জামাতের 111-এর কুশীলবদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। 111-এর আর্মির লোকজন প্রকাশ্যে জামাতের পক্ষে সার্টিফিকেট দিয়ে তারা ভালো লোক, তারা সৎ লোক, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে অ্যারেঞ্জমেন্ট ছিল, তাদেরকে নির্বাচনের আসার জন্য ইনফ্লুয়েন্স করেছে, এবং তাদের দায়িত্ব ছিল বিএনপিকে নিয়ে আসার। এবং বেগম খালেদা জিয়া, আমার জানা মতে, উনি সেই নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলেন না, এবং এটা বলা হয়েছিল তাকে 29টা সিট দেওয়া হবে, আগে এটা আলোচনা হয়েছিল। এবং বেগম জিয়া জামাতের এক নেতাকে যখন তাকে বলতে গেছিলেন নির্বাচনে, তখন উনি বলছিলেন যে আমি কি 29 সিটের জন্য ইলেকশন করব, এটা মিডিয়ায় এসছে, পত্রিকায় এসছে। এবং পরবর্তীকালে নির্বাচন দেখা যায় 29 সিটই পাইছে বিএনপি, এবং সেটা জামাতের ইনফ্লুয়েন্সে সে নির্বাচনে গেছিল। কিন্তু এবার বেগম জিয়া, আমাদের জানা মতে, বিশেষ করে যখন সরকার তার অবস্থান পরিবর্তন করলো, যে না, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন করার দরকার নেই, সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তখন তো এটা বিএনপির এটা নিজের পায়ে কুড়োল মারা যেটাকে বলা হয়। কারণ এবং আমাদের জানা মতে শেষ দিকে বিএনপি যখন সিদ্ধান্তটা নিয়েছে নির্বাচনে যাবে, 4 দিন আগে আমাদের যতদূর জানা ইনফরমেশন, তখন আর প্রস্তুতির সময় ছিল না। জামাতের প্রেসারে জামাত তখন বলছে নির্বাচনে যাওয়া যাবে না, কারণ তখন বিএনপি যদি নির্বাচনে চলে যায়, তাইলে যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে জামাত যে অঘটনগুলো ঘটাতে চায়, যে পরিস্থিতি জটিল করতে চায়, ঘোলাটে করতে চায়, সেগুলো করতে পারবে না। তারা যার জন্য প্রেসার দিয়েছে বিএনপিকে নট টু গো ইলেকশনে। এবং পরে বিএনপি সিদ্ধান্ত নেওয়ার পরও জামাতের এই কারণে, এই ভূমিকার কারণে এত বড় একটা ভুল করে জামাত আজকে, বিএনপি আজকে পস্তাতে এই জায়গায় এসে ঠেকেছে। এখন সরকারের করুণার উপর নির্ভর করছে। সরকার করুণা করে যদি বিএনপিকে অনুমতি দেয়, তাইলে বিএনপি একটি জনসভা করবে, আর সরকার যদি অনুমতি না দেয়, ওনারা সুবোধ বালকের মতো ঘরে থাকবেন, ঘুমাবেন, কিছু করবে না, ডিস্টার্ব করবেন না। তো একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এগুলো যে নেতৃত্বের কাজ, নেতৃত্বের ভূমিকা, এটা সাধারণ মানুষের মধ্যে, আমি এটা আবারও বলি, সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিএনপির অবস্থানটা ঠিক রিভার্স। নেতৃত্বের অবস্থা একরকম, জনগণের মধ্যে অবস্থানটা ভিন্ন। নেতৃত্বের অবস্থা দুর্বলতার কারণে সংগঠনটা, আমি যেটা বলি, আমি একটা বাক্যে শেষ করি, নেতৃত্বের এই দুর্বলতার কারণেই সাংগঠনিক দুর্বলতাও আজকে বিএনপি চলবে। কমিটি হয়
এবং বহু কমিটি কেনা বেচা হয়, নেতৃত্ব কেনা বেচা হয়, কমিটি কেনা বেচা হয়, ঢাকায় বসে ওই পঞ্চগড়ের কমিটি হয়, ঢাকায় বসে অনেক দূরের সব জায়গায় ঢাকা বসে বসে মতো কমিটিগুলো করা হয়, টাকা পয়সার লেনদেন এগুলো। ফলে যারা রাজনীতি করার, আন্দোলন করার, সংগঠন করার, লড়াই করার সাহসী সৎ মানুষ সে লোকগুলো আর আসতে পারে না। এই অসৎ লোকদের নিয়ন্ত্রণে থাকার কারণে অরাজনৈতিক ব্যবসায়ী এবং কালো টাকার মালিকদের নিয়ন্ত্রণে দল চলে যাওয়ার কারণে সৎ আদর্শবাদী রাজনৈতিক কর্মী সংগঠকরা সামনে আসতে না পারায় সংগঠনও দুর্বল এবং দুর্বলতার কারণে আজকে বিএনপি। কিন্তু আপনি তো নেতৃত্বের কথা বললেন যে আসবে আপনার কাছে, কিন্তু নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু যেই হুঁশিয়ারি, হুমকি এগুলো আমরা প্রতিনিয়তই দেখছি। আজকেও দেখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অন্যভাবে জনতার ঢেউ কোন দিকে যাবে, কি হবে তা আগাম কেউ বলতে পারে না। না, জনতার ঢেউর কথা যেটা বলেছেন এটা তো অর্গানাইজ করতে হয়। এটা তো সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আপনি সাংগঠনিকভাবে শক্তিশালী হলে আপনাকে অর্গানাইজ করতে হবে, কিন্তু সে অর্গানাইজটা করতে পারছে না। কেন করতে পারছে না? যিনি প্রশ্ন করলেন যে আসলে তো আমি মনে করি, একটু আগে সিরাজ ভাই বললে সাংগঠনিকভাবে নানা কারণে এটা দুর্বল হয়ে গেছে। যে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে তার 5ই জানুয়ারি নির্বাচনে না যাওয়া। এই নির্বাচনে না যাওয়ার পরে কারণে তার কিন্তু আসলে সাংগঠনিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে। পরবর্তীতে আমি যে কথা একটু আগে বলছিলাম যে 14তে 3 মাসের টানা আন্দোলন। শুধু কি 5ই জানুয়ারি নির্বাচনে না যাওয়া, আমরা নির্বাচন পরবর্তী যে একটা সহিংসতার, না আমি সেটাই বলছিলাম, এইটাও তো একটা বিষয়। আমরা দেখি যে নির্বাচন পরবর্তী সহিংসতার কারণে 5ই জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি যখন সিটি কর্পোরেশন নির্বাচনে আসলো, 2 সিটি কর্পোরেশন নির্বাচনে, তখন বিভিন্ন স্থানে বিএনপি নেতৃবৃন্দ যখন নামলেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া নামলেন, একটা প্রতিরোধ করা সেই বিষয়টা এসেছিল। না, নির্বাচনে কে ক্ষমতায় গেল না গেল সেদিকে আমি যাচ্ছি না। হচ্ছে নির্বাচনে গেলে যেটা হতো যে আপনি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী হতেন। আজকে যদি বিএনপি পার্লামেন্টে থাকতো, যেভাবে হোক, যদি ধরে নেই আমি তর্কের খাতিরে যে অপোজিশনে থাকতো, তাহলে কিন্তু তার মাঠে সাংগঠনিকভাবে একটা শক্তিশালী একটা মানে অবস্থান তৈরি করতে পারতো। সেই জায়গাটা নেই। কিন্তু আজকে টানা আপনি দেখেন পক্ষান্তরে যে 5ই জানুয়ারি নির্বাচন হলে কিন্তু এই যে টানা যে 2 দফার আন্দোলন, 14 প্রায় 3 মাস, টানা 3 মাস, 15 মাস, প্রায় 300 দিন এই আন্দোলনগুলো হতো না। এবং এই আন্দোলনের যে ক্ষতিগ্রস্তরা হলো এবং এখান থেকে যে ক্যাশ করানো, আন্দোলন থেকে রেজাল্ট নেওয়া, এটা তারা পারে নাই। না করার কারণেই আপনি মনে করেন সরকারি দল তো তার কতগুলো মেকানিজম আছে, সরকারে থাকলে যে সুবিধাগুলো আছে তার, সে যে আজকে তার অনুমতি চাইতে হয়, অপোজিশনকে তার অনুমতির কাছে চাইতে হয়, বিএনপি তার অনুমতি চাইতে হয়, এগুলো তো তারা যেভাবে হোক। আরেকটা প্রশ্ন নিয়ে কাশেম ভাই, যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, শাহজাহান বলছি। জি বলুন। স্যার আমি শাহজাহান বলছি ঢাকা থেকে। জি বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, ওই বিএনপি তো আজকে এই সমাবেশ করার বড় একটা ছিল, আজকে যে বিএনপি, আমি সিরাজ স্যারের কাছে প্রশ্নটা আর কি, এখন বিএনপি যে ওই ইলেকশনে যায় নাই, যে ভুলটা করছে স্যার, দেখেন এই ভুলটার মাসুল মনে হয় বিএনপি খেসারত দিচ্ছে। আর বিএনপির এটি পাওয়ানা উচিত ছিল আর কি, দরকার ছিল, যেহেতু ইলেকশনে না গিয়ে ভুল করছে। ধন্যবাদ আপনাকে, আপনি ওনার মতামতটা জানালেন। এই বিষয়টি আমরা আলোচনা করছি যে উনি না, এখন যিনি প্রশ্ন করেছিলেন আমাকে যে সাংগঠনিক দুর্বলতা, যেটা বলেছেন যে পারমিশন দিলে, প্রশ্ন তো ওই জায়গাটাই যে আওয়ামী লীগ তো বলছে সাংগঠনিক দুর্বলতা, তো পারমিশন দিয়ে দেখুন কিরকম অবস্থা। তার পারমিশন নির্ভর করতে হচ্ছে। আপনি পক্ষান্তরে আওয়ামী লীগের দিকে দেখেন না, যে 2001 সাল থেকেই কিন্তু নির্বাচনের 7 দিন পর থেকেই সে কিন্তু সাংগঠনিকভাবে এত বাধা, এবং 2001 সালের কথা আমরা জানি। 2001 সালের যখন সারা দেশে নানা ধরনের সহিংসতার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু সব ঢাকায় চলে আসতে হয়েছিল, মানে বিভিন্ন জায়গায়, দেশের অন্যান্য জায়গায় ছিল না, ঢাকায় ম্যাচ করে থাকতে হয়েছিল। সেটা সেই বিষয়গুলো আমরা জানি। সেটা কারণটা কি, সেটা তারা কেন করতে পারলো? একটাই কারণ, সেটা হচ্ছে তার সাংগঠনিক শক্তিটা ছিল। এবং আজকে বিএনপি কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা তার হয়েছে এই 14 নির্বাচনে না যাওয়া, তারপরে আপনার এই পরে টানা 300 দিনের টানা যে আপনার ভায়োলেন্স। মূল কথা হচ্ছে, একটা রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে সংগঠনের
প্রাণ হচ্ছে নির্বাচন। নির্বাচন করলে সেটার মধ্যে না, নির্বাচনকে একটি রাজনৈতিক দল Right, নির্বাচনে না গেলে- আপনি দেখেন নির্বাচনে না গেলে আওয়ামী লীগও ক্ষমতা পায় নাই, বিএনপি ক্ষমতা পায় নাই। তো এখন তো এই দুইটাই নির্বাচনমুখী দল, নির্বাচনমুখী দল তাকে করতে হবে। তবে আওয়ামী লীগের বাড়তি যেই শক্তিটা আছে সেটা হচ্ছে তার সাংগঠনিক শক্তি এত দৃঢ়, যেটা মানে যে কোনো বিষয়ে তারা মানে অপোজিশনে গেলে, আমাকে একজন বলছিলেন যে আজকে যদি আওয়ামী লীগ অপোজিশনেও যায় তারা ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। কিন্তু সেটা কিন্তু গত 10 বছর প্রায় হতে চললো বিএনপি ক্ষমতার বাইরে। তো 10 বছরে কিন্তু তবে এবার দিসলাম আমার দ্বিমত আছে। এবার আওয়ামী লীগ অপোজিশনে গেলে ঘুরে দাঁড়াতে সময় লাগবে না, কারণ এবার আওয়ামী লীগ ও বিএনপি গত কিছুদিন ক্ষমতা থেকে যা করেছে তা আওয়ামী লীগের সম্পর্ক এরকম না, এখানে সে হয়তো আপনি আপনার ওপিনিয়ন বললেন, আমি যেটাই যে আওয়ামী লীগের যে কমিটমেন্ট আছে দলীয় কর্মীদের মধ্যে সেটা কিন্তু সাংঘাতিকভাবে একেবারে সূক্ষ্ম। জি, আমি সেটা সুভাষ সিংহ রায়ের কাছে শুনতে চাই। আমি জুবাই ভাই, এই যে শঙ্খ ঘোষের একটা বিখ্যাত কবিতা আছে যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, জামাতের সাইনবোর্ডে বিএনপির কিন্তু মুখ ঢেকে গেছে, এবং যেটা খেসারত কিন্তু বিএনপিকে দিতে হচ্ছে, ব্যাপারে তো আমরা বিশ্লেষণ করছি। কিন্তু বিএনপির ভেতরে সেই মুখ বের করার জন্য চেষ্টা তো চলছে, এবং চেষ্টা একটা ধারা আছে যে হ্যাঁ জামাতকে বাদ দিয়ে, সেই একটা তো বিএনপির ভেতরে দুর্বল। আপনি কি খেয়াল করতে পারেন 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর, মানে একেবারেই পরপরই যখন এরকম অত্যাচার নির্যাতন শুরু হলো, আমি তুলনা করছি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সাথে। শেখ হাসিনা প্রথম সফরে গেলেন কোথায়? প্রথম সফরে গেলেন পদ্মার ওপারে, এবং সেই সাতক্ষীরা পর্যন্ত, যেখানে খুব ভয়ঙ্কর জায়গা ছিল। ওনার গাড়ি আক্রান্ত হয়েছে, ওনার গাড়িতে ককটেল মেরেছে, বোম মেরেছে, গুলি করেছে। হুমায়ুন কবির বালুর বাড়িতে পর্যন্ত গিয়েছেন, মানিক শাহর বাড়িতে গিয়েছেন। এই যে প্রেক্ষাপটগুলো, ইনি কোনো জায়গায় কিন্তু এক বিন্দু ছাড় দেননি, প্রত্যেকটা জায়গায় তিনি সেখানে যাওয়ার চেষ্টা করেছেন এবং করেছেন। এবং খুলনার সার্কিট হাউসের মাঠে, এত বড় মাঠ আপনি নিশ্চয়ই জানেন, এত বড় মাঠে আওয়ামী লীগের 2001 সালে নির্বাচনের পরে এত বড় জনসভা হবে কেউ কখনো কোনো বিশ্লেষকরা কল্পনা করেনি। আওয়ামী লীগে এখনো পর্যন্ত সরকারি দলে আছে, অনেক আপনার তার ত্রুটি বিচ্যুতি অনেক নিয়ে আলোচনা আমরা করতে পারবো। এখনো পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সভা নিয়মিত হয়, এখনো পর্যন্ত তার প্রেসিডেন্টের সভা নিয়মিত হয়, উপদেষ্টা কমিটির বৈঠক হয়। আজকের বিএনপির কেন্দ্রীয় কমিটির বৈঠক কবে হয়েছে এটা কিন্তু অনুসন্ধান করে বের করতে হবে। এখন পর্যন্ত এই যে ব্যাপারগুলো, এই কমিটির মিটিং তো আবার পারমিশন লাগবে, কারণ কমিটি যত বড় হয়েছে পল্টন মধ্যে ছাড়া তো হবে না। এখানে আবার অনুমতির বিষয় না, উনি স্থায়ী কমিটির কথা বলছেন। আবার এই অনুমতি, হ্যাঁ ঠিকই বলেছেন, অনুমতি এখানে আরেকটা অনুমতি আছে, 596 জন। আপনি স্থায়ী কমিটির সদস্যদেরকে একবার যখন বিএনপির মিটিং ডাকা হলো, এরপর থেকে সেই মিটিং এ নাকি কথা সব ফাঁস হয়ে যায়, যে কারণে কর্মচারীদের কাছে মোবাইল ফোন জমা দিয়ে আপনি যে কথাটা বললেন যে 7 নভেম্বর কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী অফিসে নাই। বিএনপির মানে অফিস হচ্ছে একটা মানে প্রাণ কেন্দ্র। আমরা দেখি যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, বঙ্গবন্ধু এভিনিউর অফিসকে ঘিরে সবসময় নেতাকর্মীদের ভিড় থাকতো, থাকতো পুলিশি বাধার মধ্যেই। আপনি দেখেন তো বিএনপির এখানে আসলে বিএনপি বলতে পারে যে হ্যাঁ এখানে আসলে আমাদের গ্রেফতার করা হবে, তো গ্রেফতার তো হবেই। বিএনপির পক্ষে মিটিং এর কথা বাদ দিলাম, যারা লেখালেখি করেন, বিভিন্ন সময় সেমিনার যান, সিম্পোজিয়াম যান, এরা এই 7 নভেম্বর উপলক্ষে আপনি বলেন অনেক পত্রিকা আছে তাদের লেখালেখা ছাপায়, কয়টা পত্রিকা 7 নভেম্বরের উপর বিএনপির এই যে বুদ্ধিজীবী কিলবিল করে বুদ্ধিজীবীতে বিএনপিতে কয়টা লেখা আপনি দেখেন? কয়টা লেখা 7 নভেম্বরকে জাস্টিফাই করে স্বাধীনতার পক্ষে? তারা কেন করছে না? যারা মাঠে নামতে পারছে না তাদের একটা কথা যে গেলে পুলিশ ধরবে, মামলা হবে, আমাদের আমলনামাটা দূর থেকে দুদকতে দেখাইলে এই আপনার আমলনামার নামলে কিন্তু এই হবে, তখন উনি ঘরে ঢুকে যান। তো কিন্তু যারা লেখালেখি করেন, সিনিয়র সাংবাদিক লেখেন ইত্যাদিতে অনেক চিনি আমরা, পরিচিত, ভালো লেখেন, একসময় লিখেছেনও, তারা 7 নভেম্বর তারা কোনো লেখালেখিও করে না। এবার আপনি একটা যে লক্ষ্য করে দেখেন যে বিএনপির পার্টি অফিসে আজকে যেমন লোক পাওয়া যায়নি, আমার তো মনে হয় আপনারা যদি 7 দিন ক্যামেরা পাঠানো বন্ধ করেন সব টেলিভিশনগুলো, আমার মনে হয় 7 দিন পরে ওখানে কোনো মানুষই যাবে না, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তা সেখানে রাজনৈতিক পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে, কেমন ভাবে আপনি লড়াই? আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি, যে আমাদের এটা দিয়ে শেষ করতে চাই যে মানে এখন জিনিসটা হচ্ছে যে আপনাদের তিনজনের কাছে আসবো, আমাদের রাজনৈতিক পরিস্থিতি যে অবস্থাটা তৈরি হয়েছে,
আওয়ামী লীগ প্রচন্ড শক্তিশালী একটা দল, তার প্যারালাল বা তার একেবারে ধারে কাছে কেউ নেই। এই অবস্থাটা আমাদের গোটা রাজনীতির জন্য কি অবস্থা করছে যে আমি একে একে সবার কাছে? এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য শুভ নয়। প্রতিপক্ষ যদি সবল প্রতিপক্ষ না থাকলে, তাইলে একজনের যদি বেশি শক্তি বেড়ে যায় তাইলে ভুল অনেক বেশি হবে, ভুল হয়। তারপর আইনের শাসন এগুলোর পাত্তা দেয় না, কোনো কিছুকে আমলে নেওয়ার দরকার মনে করে না, যা খুশি তা করে। এবং এই সুযোগে সমাজে এই যে নিয়ম শৃঙ্খলার, আইন শৃঙ্খলার সমস্ত কিছু অবনতি ঘটে, বিভিন্ন খারাপ লোক দুর্বৃত্তরা সুযোগ নিতে থাকে, সাধারণ জনগণ ভুগতে থাকে। এবং এতে ভবিষ্যতে এই যে গণতান্ত্রিক রাজনীতি এটা দুর্বল হয়ে যায়। এবং এই গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ যদি দুর্বল হয়ে যায় তাহলে তার পরিণতি আবার খুব ভয়ঙ্কর হয়। এটা আমাদের অতীত না, আমি যেটা বলছিলাম যে আপনার ইমব্যালেন্স অফ পাওয়ার, ইমব্যালেন্স অফ ক্ষমতার মধ্যে যদি একটা ভারসাম্য না থাকে তাহলে আসলে এটা সবাই সাফার করে। হ্যাঁ, দেশবাসী সাফার করে, গভর্নমেন্ট নিজেও সাফার করে, যারা অপোজিশনে থাকেন হ্যাঁ তারাও সাফার করেন। এখন আপনি যদি ক্ষমতার রাজনীতিতে একটা ভারসাম্য আনতে চান তাহলে নির্বাচনে ছাড়ার কোনো বিকল্প নাই। এখন নির্বাচনে যদি আপনি যেতে হয়, হারলেন জিতলেন সেটা তো আরেকটা বড় প্রশ্ন, কিন্তু এখানেও এনশিওর করতে হবে যে নির্বাচনকে একটা ফেয়ার ফ্রি ইলেকশনে এনশিওর করা, এটা কিন্তু দায়িত্ব আছে অনেকেরই। যারা বিশেষ করে ক্ষমতা যারা আছেন তাদের দায়িত্ব বেশি এই জায়গাটা। জনাব সুভাষ সিংহের ইমব্যালেন্স অফ পাওয়ারের কথা বললেন কাসেম ভাই, এটা তো আওয়ামী লীগ উপভোগ করছে না। কাসেম রহমান ভাই আগে একটি ছোট একটা বিষয় বলেছিলেন যে দুই দলই নির্বাচনমুখী দল। এটা সম্পূর্ণরূপে আমি একমত না হলেও একটা জিনিস, 90-এর আন্দোলনের মধ্য দিয়ে একটা মন্থন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচনমুখী দলে পরিণত হয়েছিল, সেই জায়গাটা কিন্তু বিএনপি সর্বনাশ করে ফেলেছে। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ঘটনায়, আজকে যদি বিএনপি রাজনীতি যদি শক্তিশালী অবস্থানে থাকতো প্রতিদ্বন্দ্বিতায়, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হতো আওয়ামী লীগের জন্য। কেননা প্রতিপক্ষ যদি প্রতিদ্বন্দ্বিতা যদি দিনের আলোতে না থাকে, তারা গভীর অন্ধকার আত্মায় চলে যায়, আর অন্ধকারে যাওয়া মানেই দেশদ্রোহী কাজ, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে চলে যায়। এই প্রক্রিয়ায় বিএনপি নিজেও যেমন নিজের সর্বনাশ ডেকে এনেছে, বাংলাদেশের রাজনীতির সর্বনাশ ডেকে এনেছে। এটি হচ্ছে বিএনপির জন্য খুব দুর্ভাগ্যজনক, আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এখন জিনিসটা হচ্ছে যে ঘুরে ফিরেই তো এখানে মূল জিনিসটা আমরা যেটা বলতে চাই যে আমাদের এই রাজনীতির অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। তো এখন নির্বাচনীয় আগামী নির্বাচনটাকে নিয়ে যে নির্বাচন কমিশন গঠন, এগুলি নিয়ে তো বিতর্ক আছে। নির্বাচন কমিশন আসলে না, বিতর্কের অবসান দরকার। বিতর্ক জিয়ে রেখে কারোর জন্য লাভ নেই। নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন হয়, তাইলে অন্য যে প্রশ্ন, ইতিমধ্যে বিএনপি তো আমরা স্পষ্ট বুঝতেই পারি তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি অবস্থান সেখান থেকে তারা সরে এসছে। তারা এখন একটা ফেয়ার ইলেকশন চাচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচন পূর্ব শর্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। দুটো জিনিস, প্রশ্নবিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে এর আগে নির্বাচনটি যে প্রশ্নবিদ্ধ ছিল সেটা স্বীকার করে না, সেটা করে এটা ভালো কাজ করে প্রধানমন্ত্রী। এই কাজটি করে আমি মনে করি অত্যন্ত চমৎকার ভালো একটি কাজ করেছেন, ঔদার্যের পরিচয় দিয়েছেন। অন্যরা যেরকম বলেন না সব ঠিক ছিল, তিনি সেটাকে সরে এসছেন। তো এটা করতে হলে প্রশ্নবিদ্ধ নির্বাচন না হোক, এটা করতে চাইলে প্রথম যে কাজে ফেব্রুয়ারি মাসে যে কাজটি করতে হবে, নির্বাচন কমিশন গঠনটা করার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে নির্বাচন কমিশনটি গ্রহণযোগ্য হয়, সবাই যাতে এটা করা যায়। এটা করার সম্ভব যদি আমরা অপেক্ষায় রইলাম সেই বিষয়টি হয় কিনা, নির্বাচন কমিশন গঠনকে এবং মানে সবার কাছে গ্রহণযোগ্য করানো যায় কিনা, আমরা এই অপেক্ষায় রইলাম। আমরা হয়তো এই বিষয়ে আরো আলোচনা করব। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।